সুনামগঞ্জে বন্যার পানি নামতে শুরু করায় স্পষ্ট হতে শুরু করেছে রাস্তাঘাট ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতির চিহ্ন। পানি পুরোপুরি নেমে না যাওয়ায় ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারেনি প্রশাসন। বসতভিটার ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় ঘরে ফেরা নিয়ে অনিশ্চয়তায় বানভাসী লোকজন। চলতি মাসের মাঝামাঝি সময় থেকে উজানের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ নদীর পানি বেড়ে বিপদসীমা অতিক্রম করে। ঈদুল আজহার সকাল থেকে প্লাবিত হতে থাকে জেলা সদর সহ উপজেলার ১,৩০২টি গ্রাম। বন্যার কারণে কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়। জেলার ৮,০২১টি পুকুরের মাছ ভেসে গেছে এবং অন্তত ৩,০০০ কিলোমিটার সড়ক পানিতে তলিয়ে যায়। ২.৫ থেকে ২,৭০,০০০ টাকার মতো মাছ ছিল, খাদ্য লাগাই আর কি। মাছগুলো চলে যায়, নেট টুট ভেঙে ফেলে দিই। আর আমার পাশে যে পুকুরটা ছিল ওখানে আমার রেণু ছাড়া ছিল। বন্যার পানি কমে যাওয়ায় বানভাসী লোকজনের মধ্যে স্বস্তি ফিরলেও ঘরে ফিরতে পারছেন না অনেকে। বিধ্বস্ত ঘরবাড়িতে যেতে না পেরে এখনো ৫০৩টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে প্রায় ১৩,০০০ মানুষ। ঘরে জ্বরে ভাঙ্গিয়া টাইডিয়া করে বেড়া উড়া ভাঙ্গিয়া হালাই দিছে খানি অনেক এনে কোয়াটারে যাই লইছে আমরা হিন্দা সবে ঘর হানিত এই ফানি চারিবাদি জিনিসপত্র ভাঙ্গিয়া লাখি কুড়া সপ্তাহ বাসায় নিছি কি আমরা বিরাট একটা অশান্তিতে আছি। বন্যার পানি পুরোপুরি কমলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। উপজেলা অনুযায়ী ক্ষতিগ্রস্ত খামারিদের তালিকা করা হয়েছে, সেই তালিকা আমরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রেরণ করা হয়েছে। সাহায্য সরকারি পর্যায় থেকে কোনো ত্রাণ বা সাহায্য সহযোগিতা আসলে সেগুলো আমরা সঠিকভাবে সেই ক্ষতিগ্রস্ত তালিকাতে মানে ক্ষতিগ্রস্ত চাষি বা খামারিদের মাধ্যমে বিতরণ করব। বন্যার পানি নামতে শুরু করলেও এখনো জেলায় প্রায় ৩ লাখ মানুষ পানিবন্দী রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, বন্যার পানি নামতে শুরু করলে আসলে দুর্ভোগের শুরু হয়, তো কি পরিমাণ ক্ষয়ক্ষতি দেখছেন সুনামগঞ্জে, আর আজকের পরিস্থিতি কেমন বন্যার? হ্যাঁ, আপনার শেষের কথা দিয়ে এখন শুরু করি। আজকে সুনামগঞ্জের সুরমা নদীর পানি এই মুহূর্তে বিপদসীমার ৪৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ পানি কমছে কিন্তু খুবই ধীর গতিতে পানি কমছে, যার ফলে মানুষের যে একটা দুর্ভোগ সেটা কিন্তু প্রকট আকার ধারণ করেছে। কারণ সুরমা নদীর পানি যদিও কমেছে, সুরমা তীরবর্তী আবাসিক এলাকাগুলো থেকে পানি নেমে গেছে, কিন্তু হাওর অধ্যুষিত এলাকা অর্থাৎ সুনামগঞ্জ সদর ছাড়াও যে আরো ১১টি উপজেলা যে প্লাবিত হয়েছিল সেই উপজেলাগুলো থেকেও পানি নেমে গেছে। এখনো কিছু কিছু এলাকায় পানি আছে, তবে খুব একটা বেশি না। আর তবে বেশিরভাগ সড়ক এখনো কিন্তু ডুবে আছে। আর পানি নেমে যাওয়ার পরেই কিন্তু এখন একটা সবচেয়ে বেশি দুর্ভোগ দেখা দিয়েছে, সেটা হচ্ছে বিশেষ করে নিম্নায়ের মানুষের যে কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সেই কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে যাওয়ার ফলে এখন পর্যন্ত মানুষ পানি নেমে গেলেও আশ্রয়কেন্দ্রে বা অন্যান্য আত্মীয় স্বজনদের বাড়িতেই অবস্থান করছে। এর কারণ আসলে এখন যেভাবে ঘর বিধ্বস্ত হয়েছে তারা এই ঘরে বসবাস করার অনুপযোগী হয়ে পড়েছে প্রায়। এখন যে তারা নিজের ঘরে যাবে, কবে যাবে, এটা নিয়ে তারা অনেকটাই এখন দুশ্চিন্তায় পড়েছে। আমি যদি সুনামগঞ্জ সদর উপজেলার সুলতানপুর, এখন পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলার সুলতানপুর, ইসলামপুর সহ বেশ কয়েকটি গ্রামে আমরা গতকালকে আমি গিয়েছি, আমরা দেখেছি বিশেষ করে নিম্নায়ের মানুষের ঘরবাড়ি এতটাই বিধ্বস্ত হয়েছে যে এখানে আসলে এই মুহূর্তে যদি সরকার বা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহায়তা না করে তারা আবারও যে ঘরে ফিরে যাবে এমন পরিস্থিতি নেই। আর আরও যে অন্যান্য উপজেলাগুলো রয়েছে, সেই বিশেষ করে হাওর অধ্যুষিত এলাকা, হাওর অধ্যুষিত যে গ্রামগুলো রয়েছে সেই সব গ্রাম একদিকে যেমন এই মুহূর্তে কিন্তু ঢেউয়ের আঘাত আছে, একটু আবহাওয়া পরিস্থিতি খারাপ হলেই ঢলের সাথে সাথে কিন্তু ঢেউয়ের আঘাতও একটি যুক্ত হয়। সব মিলিয়ে আসলে ঢেউয়ের আঘাতেও মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত হচ্ছে। তো সার্বিকভাবে আমরা এখন যেটা দেখছি, এই মুহূর্তে যদি সরকারিভাবে বিশেষ করে নিম্নায়ের মানুষকে যদি সহায়তা না করে তাহলে আর তারা ঘুরে দাঁড়ানো খুব কঠিন হয়ে যাবে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি সর্বশেষ। সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন। এদিকে নেত্রকোনায় বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে খাদ্য সুপেয় পানির সংকট।
এ নিয়ে আরো জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লাভলু পাল চৌধুরী। লাভলু, বন্যা দুর্গতদের পর্যাপ্ত ত্রাণ সরবরাহ করা হচ্ছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানাবেন, আর নদ নদীর পানির কি অবস্থা নেত্রকোনায়? নদ নদীর পানি কমে আসায় কিন্তু আসলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে এলাকায় কিন্তু যে দুর্ভোগ সেটা কিন্তু আসলে এখনো রয়ে গেছে। আমি গতকালও কিন্তু সদর উপজেলার নারিয়াপাড়া একটি গ্রামে গিয়েছিলাম, সেখানেও কিন্তু আসলে বাড়িঘর থেকে পানি নামলো, কিন্তু বাড়ির সামনে যে রাস্তা সেগুলো কিন্তু এখনো তলিয়ে রয়েছে। অনেক জায়গায় যদিও রাস্তা আসলে রাস্তা থেকেও পানি নেমেছে, কিন্তু সেখানেও কিন্তু আসলে কাদায় সয়লাব থাকে, মানুষ কিন্তু চলাচল করতে পারছে না। ত্রাণ বিতরণের কথা যেটি বলছিলেন, আমি কিন্তু যখন এই গ্রামগুলো ঘুরি তখন কিন্তু আসলে যে শ্রমজীবী মানুষ যারা আছে, খেটে খাওয়া মানুষ যারা আছেন, তারা কিন্তু আসলে হাতে কিন্তু কাজ দিয়ে আজকে 6 থেকে 7 দিন ধরে তাদের হাতে কোনো কাজ নেই। তারা বলছিলেন যে পানি নেমে গেলেও কিন্তু এখন এলাকায় কাজ না থাকায় তারা কিন্তু আসলে সংসার, তাদের সন্তানাদি নিয়ে কিন্তু তারা খাবার সংকটে রয়েছে। আমি জেলায় যে ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রয়েছেন তার সাথে আমি যখন কথা বলি, তিনি কিন্তু বলছিলেন যে তারা কলমাকান্দা এবং খালিয়াজুড়ি উপজেলায় 10 মেট্রিক টন যে চাউল এবং 4.5 লাখ টাকা তারা বরাদ্দ দিয়েছেন এবং 200 প্যাকেট খাবার যে বরাদ্দ দিয়েছিলেন বন্যার শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু সেই বরাদ্দ নতুন করে কিন্তু তারা আর বরাদ্দ দিচ্ছেন না। এই কারণে কিন্তু আসলে শ্রমজীবী মানুষ যারা রয়েছেন, খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন, তাদের যে চাওয়া পাওয়াটা, তাদের যে হাতে কাজ নেই, তাদের যে সংসার চলছেন, তারা কিন্তু আসলে সেই দুর্ভোগের মধ্যে রয়ে গেছেন, তারা কিন্তু সেই বিপদের মধ্যে রয়ে গেছেন। আরেকটি বিষয় যে সবচেয়ে বড় সমস্যা যেটি দেখা দিয়েছে বন্যা কবলিত এলাকার মানুষ বারবার যেটি বলছিলেন, সেখানকার যারা কৃষক রয়েছেন তাদের কিন্তু আসলে যে গবাদি পশু রয়েছে, তার বাড়ির সামনে, বাড়ির পাশে যে জমি রয়েছে, হাওর রয়েছে, মাঠ রয়েছে, যেগুলো পানিতে তলিয়ে গেছিল সেখান থেকেও পানি নামছে, কিন্তু সেখানের যে ঘাস, সেই ঘাস কিন্তু এখন আর গরুর খাওয়ার উপযুক্ততা না থাকায় কিন্তু আসলে গরুর যে খাদ্য যে সংকট, সেই সংকট কিন্তু তাদের একটি দিশেহারা অবস্থা হয়ে পড়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আর নেত্রকোনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী লাভলু পাল চৌধুরী। সুরমা, কুশিয়ারা, সোমেশ্বরী নদীর 6 পয়েন্টে পানি এখনো বিপদসীমার উপরে। তবে ভারী বৃষ্টি কমে যাওয়ায় সিলেট, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও মৌলভীবাজারে দেখা দিয়েছে স্বল্প মেয়াদে বন্যা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এবং জলবায়ু গবেষকদের আশঙ্কা, 2 দফা বন্যার পানি সরে যাবার আগেই জুলাইয়ের শুরুতে উজানের ঢলে আবারও হতে পারে বন্যা। চেরাপুঞ্জি ও আসামে ভারী বৃষ্টির সঙ্গে উজানের ঢল। জুনে 2 দফা বন্যায় তলিয়ে যায় সিলেট, সুনামগঞ্জ। তবে কয়েকদিনের পরিস্থিতি স্বাভাবিক হলেও মৌলভীবাজারের অবস্থা নাজুক হচ্ছে। জুনে সিলেটে স্বাভাবিক বৃষ্টি হয় 841 মিলিমিটার, সেখানে এবছর 18 দিনে বৃষ্টি ঝরেছে 1600 মিলিমিটারেরও বেশি। সেই সাথে আসাম, মিজোরাম, মণিপুর রাজ্যের ভারী বৃষ্টির পানি বরাক নদী দিয়ে সুরমা ও কুশিয়ারায় উপচে পড়েছে। 2022-এর জুনে সিলেট অঞ্চলে বৃষ্টি হয়েছিল 1456 মিলিমিটার। সম্প্রতি অস্বাভাবিক বৃষ্টি এই এলাকার বন্যার প্রকোপ বাড়িয়ে দিচ্ছে। সামগ্রিকভাবে সবগুলো নদীরই পানি সমতল হ্রাস পাচ্ছে। আশা করছি আমরা আমাদের যে সামগ্রিকভাবে যে পূর্বাভাস রয়েছে আগামী 72 ঘন্টায়, তো সেই বিভিন্ন আবহাওয়া সংস্থা তথ্য অনুসারে তো পরবর্তী 72 ঘন্টার মধ্যে আমাদের এই বন্যার যে পরিস্থিতি রয়েছে সিলেট, সুনামগঞ্জ অঞ্চলে সেটা ক্রমান্বয়ে উন্নতির দিকেই যাবে। বন্যা ও জলবায়ু গবেষকেরা বলছেন, এ মাসে 2 দফা বন্যার পানি সম্পূর্ণ নেমে যাবার আগেই জুলাইয়ের শুরুতে আবারও পাহাড়ি ঢলের শঙ্কা রয়েছে। জুলাইয়ের প্রথম সপ্তাহে আরেকটা বন্যা আসতে পারে এরকম ওই এলাকায়। তো একটা জায়গায় যদি এরকম রিপিটেডলি বন্যা হয় 2বার 3বার, তখন কিন্তু ক্ষয়ক্ষতির মাত্রাটা জ্যামিতিক হারে বাড়বে। হাওরে বন্যা থেকে বাঁচতে সাধারণত ডুবন্ত বাঁধ নির্মাণ করা হয়, তবে অপরিকল্পিত আন্তঃসড়ক ও নাব্যতা সংকটে ঢলের পানি নামতে সময় নিচ্ছে। শক্ত বাঁধ, মিডিয়াম বাঁধ আর একটু দুর্বল বাঁধ, এটা পানির প্রবাহ অনুযায়ী 1। 2 নম্বর, এই যে মনসুন ফ্লো, হিউজ ফ্লো, এটাকে এনশিওর করার জন্য ফ্লাড ফিউজ করা হয়েছে। এমনভাবে করা হচ্ছে যাতে পানি দ্রুত একটা সুনির্দিষ্ট দরজা দিয়ে যায় এবং গর্তটা যাতে নিয়ন্ত্রণের মধ্যে থাকে, এবং ওই ধান কাটার পরে পানির চাপ পড়লে ওইটা যাতে সহজে খুলে যায়। গবেষকেরা বলছেন, সিলেট বিভাগে হাওরের পানি নামতে কিশোরগঞ্জের মিঠামইন অষ্টগ্রামের সড়ক কোনো প্রভাব ফেলে না। সড়কটি উত্তর দক্ষিণে ভাটির দিকে হয় পানি প্রবাহে বাধা সৃষ্টি করছে না। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
শেষের পথে দেশের দীর্ঘতম বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ কাজ। 4.8 কিলোমিটার সেতুটির 50টি পিয়ার আর 49টি স্পেনের সবগুলো বসানো শেষ। এখন চলছে নদীর দুপারে সংযোগ রেলপথ নির্মাণ। নির্ধারিত সময়ের মধ্যেই মেগা প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। যমুনার বুকে এখন পুরো দৃশ্যমান দেশের দীর্ঘতম বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। বঙ্গবন্ধু সড়ক সেতুর 300 মিটার উজানে তৈরি হচ্ছে ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই রেল সেতু। এটি চালু হলে 100 কিলোমিটার গতিতে প্রতিদিন অন্তত 88টি ট্রেন চলাচল করতে পারবে। এমন মেগা প্রকল্পে কাজ করতে পেরে খুশি নির্মাণ কর্মীরা। সঠিক সময়ে কাজ করতে পারছি এরকম একটা মেগা প্রজেক্টে, তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত। রেল ট্র্যাকের ওপরে কিছু কাজ আছে যেগুলো আমরা এখন রেল ট্র্যাকে ফোকাস করছি। ইন দ্য মিন টাইম হচ্ছে আমাদের অলমোস্ট 70% রেল ট্র্যাকের কাজগুলো শেষ হয়ে আসে। কাজের গুণগত মান ঠিক রেখে দেশি বিদেশি প্রকৌশলী ও কর্মীরা দিনরাত কাজ করছে বলে জানান প্রকৌশলীরা। পিয়ার এবং স্প্যানের কাজ মোটামুটি সবই শেষ, এম্বাঙ্কমেন্টের কাজও শেষ হয়ে গেছে। এখন ট্র্যাকের কাজ এবং আমাদের রিভার ট্রেনিং অর্থাৎ নদী শাসনের কাজ চলছে। এ পর্যন্ত প্রকল্পের 84% কাজ শেষ হয়েছে। 50টি পিয়ার আর 49টি স্পেনের সবগুলো বসানো শেষ। এখন চলছে সংযোগ রেলপথ নির্মাণ। প্রকল্প পরিচালকের আশা, টাঙ্গাইল অংশে আগামী আগস্ট আর সিরাজগঞ্জ অংশে ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হবে। পিআর 24 পর্যন্ত ট্র্যাকের ইনস্টলেশন কমপ্লিট করেছি, বাকি ট্র্যাকের ইনস্টলেশন গ্র্যাজুয়ালি হবে। এবং আসলে WD1 প্যাকেজের কাজটা আমরা অগাস্ট নির্ধারিত সময়ে শেষ হয়ে যাচ্ছে, আর WD2 প্যাকেজের যে মাইনর ওয়ার্কগুলো সেটা সম্পাদন শেষে আমরা ডিসেম্বরের শেষ নাগাদ এই কাজটা আসলে পুরোপুরি কমপ্লিট করতে পারবো। 4.8 কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 16,781 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 8 জুলাই 4 দিনের সফরে চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে কয়েকটি চুক্তি ও সমঝোতার স্মারক সই হতে পারে। চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ জিয়ানচাও এসব তথ্য দেন। সোমবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পরে হাসান মাহমুদ জানান, ব্রিক্সে যুক্ত হতে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এ সফরকে সামনে রেখে ঢাকায় এসেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী লিউ জিয়ানচাও। রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। আলোচনায় ছিল প্রধানমন্ত্রীর বেইজিং সফর, বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা সংকট ও ব্রিক্স ইস্যু। বৈঠক শেষে চীনের মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এ সফর দুদেশের সম্পর্ক আরও দৃঢ় করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীন সফরে স্বাগত জানাই। বাংলাদেশে পণ্য উৎপাদন, বিনিয়োগ বাড়ানো এবং অবকাঠামো নির্মাণে আরও সহযোগিতা দিতে প্রস্তুত চীন। প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি সই হতে পারে, আমরা তারই প্রস্তুতি নিচ্ছি। স্মার্ট বাংলাদেশ গড়তে পাশে থাকবে চীন। পরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক জোট ব্রিক্সে যুক্ত হতে বেইজিং এর সমর্থন চেয়েছে ঢাকা। চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সঙ্গে তিস্তা প্রকল্প প্রসঙ্গটি আলোচনায় আসেনি। তিস্তা নিয়ে আজকে আলোচনা হয়নি, আমার সাথে ওভারঅল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হয়েছে। যে কোনো ফরম্যাটে ব্রিক্সে যাতে বাংলাদেশের অন্তর্ভুক্তি হয়, সেটি মেম্বার কান্ট্রি আর পার্টনার কান্ট্রি, হোয়াট এভার দ্য ডিসিশন ব্রিক্স টেকস, সেটা নিয়ে আলোচনা করেছি। তাদের সমর্থন সহায়তা কামনা করেছে। সামনে যে মাননীয় প্রধানমন্ত্রী সফরে যাচ্ছেন, সেই সফরের গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে 8 থেকে 11 তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে চীন তার চেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান মন্ত্রী। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপ নিয়ে বিভিন্ন জেলায় আতঙ্ক ছড়ালেও চট্টগ্রাম অঞ্চলে এই সাপের অস্তিত্ব নেই। তবে রাসেলস ভাইপার ভেবে অন্য সাপ মারার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। সাপ নিয়ে বিভ্রান্তি বা ভয় না ছড়িয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা। মাসখানেক ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে রাসেলস ভাইপার নিয়ে আলোচনা ও আতঙ্ক। আর গুজবের ডালপালা এত বেশি ছড়িয়েছে যে চট্টগ্রামে রাসেলস ভাইপার আতঙ্কে মেরে ফেলছে অন্য সাপ। গত শুক্রবার একটি অজগর সাপকেও পিটিয়ে মারা হয়েছে লোহাগাড়ায়। গবেষকরা বলছেন, অনেক বছর আগে বাঁশখালী এলাকায় রাসেলস ভাইপারের অস্তিত্ব ছিল। 2 বছর আগে সীতাকুণ্ডে এই সাপ পাওয়ার দাবি ওঠে সামাজিক মাধ্যমে, কিন্তু সেখানে গিয়ে তার কোনো অস্তিত্ব
পাওয়া যায়নি। চট্টগ্রাম অঞ্চলে কিছু ঐতিহাসিক রেকর্ড আছে যেখানে বলেছে যে বাঁশখালী অঞ্চলে এটা দেখা গেছে, বহু বছরের পুরনো, তারপর আর এর মধ্যে কখনো দেখা যায়নি। নদীর পানির সাথে ভেসে ভেসে সাপটা হচ্ছে যে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গেছে, তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদেরকে সচেতন থাকতে হবে যাতে হচ্ছে যে এই অঞ্চলগুলোতে না হয়। গত 3 বছরে চট্টগ্রামের কোনো হাসপাতাল বা ক্লিনিকে রাসেলস ভাইপার কাটা কোনো রোগী পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। যে কেউ যদি সাপের কামড়ের দ্বারা আক্রান্ত হন, যত দ্রুত সম্ভব আপনারা আমাদের নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসবেন, এখানে চিকিৎসার সুব্যবস্থা আছে। আতঙ্ক আর গুজবের মাঝে চট্টগ্রামে জনসংখ্যা, প্রাকৃতিক পরিবেশ বিবেচনা করে 800 অ্যান্টিভেনম মজুত করা হয়েছে। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি আলুর দাম বেড়েছে 10 টাকা পর্যন্ত। খুচরায় বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকায়। এক বছরে আলুর দাম বেড়েছে 54% পর্যন্ত। খুচরা ব্যবসায়ীদের দাবি, হিমাগার গেইটে আলুর দর বেড়েছে, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। আর হিমাগার মালিকরা বলছেন কৃষকরাই বিক্রি করছে বাড়তি দামে। এক মাস আগে খুচরা বাজারে আলু বিক্রি হয় 50 থেকে 52 টাকায়, যা এক বছর আগেও ছিল 35 থেকে 40 টাকায়। সপ্তাহের ব্যবধানে আলুর দাম বেড়েছে কেজি প্রতি 5 থেকে 10 টাকা। বর্তমানে রাজধানীর কাউরান বাজার, মহাখালী বাজার ও মালিবাগে খুচরায় প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা দরে। সবজি হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আলু, তাই আলুর দাম বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা। 50 টাকা করে ছিল ঈদের আগে, এখন 60 টাকা করে নিতেছি। কয়েকদিনের ব্যবধানে 10 টাকা করে বেশি। এখানে একটা চক্র আছে, ওরা সকল পণ্য যখন কিনে ফেলে, বাইরে আর কোনো সাপ্লাই থাকে না, তখন তারা যখন যেটুকু ছাড়ে, চাহিদা অনুযায়ী ছাড়ে, দাম নির্ধারণ করে ছাড়ে। এর আগে হয়তো 5 কেজি লাগতো, এখন দেখা যাচ্ছে দাম বেশি, এখন হয়তো 2 কেজি বা 2.5 কেজি এরকম করে কিনা চলতেছে। বিক্রেতারা বলছেন আলুর বাজার অস্থির হওয়ার পেছনে হিমাগারের ব্যবসায়ীরা দায়ী। আলু কিনতেছে 55, 56, বেচতেছে 60। মালদা লাগবে 5 গাড়ি, 3 গাড়ি, কেজিতে 5 টাকা 6 টাকা বাড়তি। এখন কোলেস্টোরের হাতে হলো সব নিয়ন্ত্রণ। কোলেস্টোরের বাজার ছাড়ে, ওই পরিমাণ ছাড়ে বাজারের প্রাইস থাকে। কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন বলছে হিমাগারগুলোতে 30 লাখ টন আলু মজুদ আছে, তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কৃষকও দর বাড়িয়েছেন। এতে খুচরা বাজারে আলুর দাম বাড়ছে। গত বছর আলু শর্টেজ থাকার কারণে ইমমেচিউরড আলু, যেটা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে 30% আলু তারা জমি থেকে উত্তোলন করে বিক্রি করে দিচ্ছে, এবং এই 30% আলুটা শর্টেজ হয়েছে। এবার কৃষকরা আলু বিক্রি করেছে 25 টাকা থেকে 40 টাকা কেজিতে, এবং এবার আলুর দাম বৃদ্ধির মূল কারণ এটাই, এবং এবার কিন্তু ব্যবসায়ীরা তেমন লাভ করতে পারছে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবার আলুর উৎপাদন হয়েছে 1,10,00,000 টনের বেশি, কিন্তু হিমাগার মালিকরা বলছেন উৎপাদন 70 থেকে 80 লাখ টন। দেশে বছরে আলুর চাহিদা 90 লাখ টনের বেশি, ফলে ঘাটতি আছে 10 থেকে 15 লাখ টনের মতো। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা, গাজীপুর, নরসিংদী সহ অন্তত 6 জেলায় শত শত কোটি টাকার স্থাবর সম্পত্তির খোঁজ মিলেছে ছাগলকাণ্ডে সমালোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের। কোথাও বাংলো বাড়ি, কোথাও রিসোর্ট, আবার কোথাও শিল্প কারখানা গড়ে তুলেছেন এনবিআরের এই কর্মকর্তা। সম্পত্তির মালিকানা পেয়েছেন 2 বউ, সন্তান ও ভাইয়েরাও। আধাপাকা সড়কের ওপর উঁচু প্রাচীরে ঘেরা সুরম্য এক প্রাসাদ। বিশাল রাজফটক পেরোলে নজর কাড়বে কারুকার্য শোভিত একটি ডুপ্লেক্স। ভবনের সামনে দেশি বিদেশি গাছে সাজানো বাগান, পেছনে পুকুর। আরেক পাশে আছে ছোট 2টি একতলা ভবন, অনেকের কল্পনার প্রাসাদ। রাজস্ব কর্মকর্তা মতিউরের স্ত্রী লাইলা কানিজের গ্রামের ঠিকানা নরসিংদীর রায়পুরার মরজালে বছর 2 আগে নির্মাণ করা হয় এই প্রাসাদ। দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তারের গ্রামের ঠিকানাও কম সুন্দর নয়। চারদিক সবুজে ঘেরা, মাঝখানে একটি দৃষ্টিনন্দন ডুপ্লেক্স। ফেনীর সোনাগাজী উপজেলার সোনাপুরে এই বাড়িটি নির্মাণ করা হয় 10 বছর আগে। দ্বিতীয় স্ত্রীর নামে ঢাকায় রয়েছে আরও অন্তত 2টি ফ্ল্যাট। সবচেয়ে বড় কথা হলো উনি আমার ভগ্নিপতি, ওরা আমার, শিবু আমার ছোট বোন, এই হলো আমার ভাগিনা। সেটাই হলো আমাদের বড় পরিচয়। স্থাবর সম্পদের ভাগ প্রথম স্ত্রী বেশি পেয়েছেন বলে জানা গেছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার
ডি ব্লকে লতায় মোড়ানো 7 তলা এই ভবন লাকির নামেই। ভবনের 7ম তলা বিশেষভাবে সাজানো, এখানেই বাস করেন মতিউর ও লাকি। এর 2 ভবন পরে 13.5 কাঠা জমিতে নির্মাণ করা হচ্ছে 15 তলা বিলাসবহুল ভবন। সুইমিং পুল, ব্যায়ামাগার সহ আধুনিক নানা সুবিধায় ভরপুর হবে এই আধুনিক পরিবেশ বান্ধব ভবনটি। স্থানীয়রা জানান এই জমির মালিক মতিউরের পরিবার। 4 জেলা জুড়ে মতিউর পরিবারের বাণিজ্যিক ও শিল্প স্থাপনার প্রমাণ মিলেছে। নরসিংদীর মর্জালে প্রায় 100 বিঘা জমির ওপর পার্ক কাম রিসোর্ট গড়ে তুলেছেন মতিউরের স্ত্রী। বিশাল লেক, শিশুদের রাইড, বাংলো, বাগান, কি নেই সেখানে। এই পার্কের মালিক আমি তো জানি ডক্টর মতিউর রহমান। ওরা আমার 1 লাখ 2 লাখ করে 4 লাখ টাকা দিছে, এরপরে আর কোনো টাকা হতো না, জমিও দল করে না। গাজীপুরের টঙ্গীর এই বিশাল কারখানার নাম এসকে ড্রিমস। প্যাকেজিং সামগ্রীর প্রায় 40,000 স্কোয়ার ফিটের এই কারখানার মালিকানায় রয়েছেন মতিউর রহমানের ভাই। কাজ করেন 1,500-এর বেশি কর্মী। ময়মনসিংহের ভালুকায় প্রায় 300 বিঘা জমিতে এই কারখানার নাম গ্লোবাল শুজ। এই কোম্পানির চেয়ারম্যান মতিউর রহমান নিজেই। মানিকগঞ্জের অনেক ড্রিমস কারখানায়ও রয়েছে মতিউর ও তার পরিবারের মালিকানা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেনজির আহমেদ ও মতিউর রহমানদের কালো টাকা সাদা হলে দেশের মঙ্গল হবে না বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য সায়েদুল হক সুমন। সোমবার সংসদের বাজেট অধিবেশনে তিনি এ মন্তব্য করেন। সাবেক আইজিপি বেনজিরের অঢেল সম্পদের খবরে বিস্ময় প্রকাশ করে সুমন বলেন, আর কিছুদিন গেলে তিনি হয়তো পুরো গোপালগঞ্জই কিনে নিতেন। বেনজির আহমেদের দুর্নীতির দায় তার মন্ত্রণালয় এড়াতে পারে না বলেও দাবি করেন এই স্বতন্ত্র সংসদ সদস্য। এছাড়া টাকা পাচার হওয়ার কারণে বাজেট সংকুচিত হচ্ছে বলেও মনে করেন তিনি। এদিকে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, গত জুলাই থেকে এপ্রিল পর্যন্ত বাংলাদেশে কর্মরত বিদেশিরা 130.58 মিলিয়ন ডলার নিজ দেশে নিয়ে গেছে। তিনি আরও জানান, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে ব্যাংকগুলোর পাওনা 51,391 কোটি 89 লাখ টাকা। এই সরকারে রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার। এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে, এই বেজি করে কি সাপরে নিয়ন্ত্রণ করে। কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে, কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপরে ধরবে মাননীয় স্পিকার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণের তৃতীয় কিস্তির 1.12 বিলিয়ন ডলার অনুমোদন পেয়েছে বাংলাদেশ। 2 দিনের মধ্যে অর্থ ছাড় দেওয়া হবে। সোমবার রাতে তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সংস্থাটির নির্বাহী পরিষদের বৈঠকে ঋণ অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। এ বিষয়ে IMF থেকে জানানো হয়, এই ঋণের বিপরীতে সংস্থাটির দেয়া বেশিরভাগ শর্তই পূরণ করতে সক্ষম বাংলাদেশ। এর আগে কিস্তির অর্থ ছাড়ের শর্ত বাস্তবায়ন এবং অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি দেখতে 24 এপ্রিল সংস্থাটির একটি মিশন ঢাকায় আসে। তারা সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমায় গত বছরের 30 জানুয়ারি IMF এর সঙ্গে 770 কোটি ডলারের ঋণ চুক্তি করে বাংলাদেশ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।